ঘরের বউয়ের এত খাই খাই কিসের? টিভি কই? ঘর সাজানোর জিনিসপত্র কই? খাট, পালং, ড্রেসিং টেবিল, সোফা কিছুই দিল না। যে বউকে না খাইয়ে রাখা হতো শেষ বয়সে সেই বউয়ের হাতেই ভাত খেল শাশুড়ি। একটা মেয়ে কতটা কষ্ট পেলে কথা বলা বন্ধ করে দেয়, কতটা অপমান সহ্য করলে চোখের পানি আর বাইরে পড়ে না, ভেতরেই পাথর হয়ে জমে থাকে। এটা একটা ঘরের ভেতরে বছরের পর বছর জমে থাকা অত্যাচার, লোভ, অপমান, বিশ্বাসঘাতকতা আর নীরব কান্নার গল্প। এটা সেই মেয়ের গল্প যে বিয়ের দিন ভেবেছিল নতুন ঘরে নিজের জায়গা হবে, কিন্তু সেখানে যেয়ে দেখল তার জন্য আলাদা করে রাখা হয়েছে শুধু কাজ, খোটা, ক্ষুধা, অপমান আর অপেক্ষা। যে শাশুড়ি মুখে বলেছিল আমরা কিছু নেব না, সেই শাশুড়ি পরে প্রতিদিন বলেছে তোর ভাইরা ফ্রিজ দিল না কেন? টিভি কোথায়? খাট, পালং, সোফা, আলমারি কিছুই দিল না। আমার ছেলেকে এমন সস্তা কাপড় দিল। আর সবচেয়ে কষ্টের কথা কি জানেন? এই মেয়েটার স্বামীও তার আশ্রয় হয়নি। কারণ সে ছিল নিজের মায়ের ভয় আর পুরনো প্রেমের টানে আটকে থাকা এক দুর্বল মানুষ। তবু মেয়েটা সংসার ছাড়েনি, কারণ তার ফেরার মতো বাবার ঘর ছিল না। মায়ের কাঁধ ছিল দুর্বল, ভাইদের সংসার ছিল আলাদা, আর তার নিজের কপালে ছিল শুধু সহ্য করা। কিন্তু সময় কারো ঋণ রাখে না। একদিন সেই বাড়ির সব হিসাব উল্টে যায়। মেয়েটার নাম মায়রা, মধ্যবিত্ত ঘরের মেয়ে, শান্ত, নম্র, সুন্দর, শিক্ষিতা আর ভীষণ সহনশীল। 3 ভাইয়ের একমাত্র আদরের বোন। ছোটবেলা থেকেই শিখেছে সংসার মানে মানিয়ে নেওয়া, বড়দের সম্মান করা, নিজের কষ্ট চেপে রাখা। বাবা বহু বছর আগে মারা গেছেন। মা রহিমা খাতুন অনেক কষ্টে সন্তানদের মানুষ করেছেন। বড় 2 ভাই নিজেদের সংসারে ব্যস্ত। ছোট ভাই সাব্বির টিউশনি করে নিজের পড়াশোনা চালায়। মায়েরার বিয়ের কথা উঠলে মা একটাই কথা বলতেন, আল্লাহ যেন মেয়েটার কপালে ভালো ঘর দেন, সুখে থাকুক, এটাই চাই। ওদিকে শহরের অন্য প্রান্তে ছিল এক বাড়ি, বাইরে থেকে ভদ্র, ভেতরে থেকে বিষে ভরা। সেই বাড়ির কর্তা হুমায়ুন সাহেব, চুপচাপ ধরনের মানুষ। আর গৃহকর্ত্রী শাহানা বেগম, দেখতে স্মার্ট, বয়স 40, কিন্তু মনে মনে নিজেকে এখনো সবার চেয়ে সুন্দর, সবার চেয়ে উচ্চ, সবার চেয়ে দামি ভাবেন। টাকা আছে, গয়না আছে, দম্ভ আছে, সামাজিক মুখোশ আছে। এক ছেলে সাজিদ, এক মেয়ে লাবণী। সাজিদের নিজের পছন্দের একজন ছিল, তৃষা। ছেলেটা তাকে ভুলতে পারেনি। কিন্তু সেই সম্পর্কে শাহানা বেগমের রাজি থাকার প্রশ্নই ওঠে না। তিনি একদিন ছেলেকে বলেছিলেন, তুই কাকে পছন্দ করিস সেটা আমার কাছে কোনো বিষয় না, এই বাড়ির বউ আমি পছন্দ করে আনবো। সংসার চালাতে হয় মাথা দিয়ে, প্রেম দিয়ে না। সাজিদ প্রতিবাদ করার মতো মানুষ ছিল না, তার ভেতরে দুর্বলতা ছিল। মায়ের প্রতি ভয় ছিল, আর ছিল নিজের সুবিধা মতো চুপ করে থাকার অভ্যাস। এই চুপ মানুষটাই পরে এক নারীর জীবনকে সবচেয়ে বেশি নষ্ট করবে, কিন্তু তখন সেটা কেউ জানতো না। মায়েরার বাড়িতে যখন সম্বন্ধ এলো, তখন শাহানা বেগম আর তার আত্মীয়রা এমন অভিনয় করলো যে মনে হলো এরা যেন ফেরেশতা। আমরা কোনো দাবি দেওয়া করি না, মেয়েকে মানুষ মনে করেই ঘরে তুলবো। ফ্রিজ, টিভি, আসবাব এসব আমরা চাই না, শুধু ভালো মেয়ে চাই। রহিমা খাতুনের চোখে তখন পানি। তিনি কেঁপে কেঁপে বলেছিলেন, আমার মেয়ে খুব বেশি কিছু পারে না, কিন্তু সংসার ভাঙতে জানে না। ভালোবাসা দিলে জীবন দিয়ে রাখবে, ওকে আমি মেয়ের মতোই রাখবো। মায়েরা সেদিন লজ্জায় মাথা নিচু করে বসেছিল। তার বুকের ভেতরে কাঁপুনি ছিল, কিন্তু ভয় ছিল না। সে ভেবেছিল এত ভদ্র, এত সুন্দর কথা বলা মানুষগুলো নিশ্চয়ই খারাপ হবে না।
বিয়ের দিন তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের ভেতরে ভয় কম, স্বপ্ন বেশি ছিল। কিন্তু স্বপ্ন ভাঙতে এই বাড়ির বেশি সময় লাগেনি। বিয়ের পর প্রথম দুদিন সবকিছু স্বাভাবিক লাগলো। আত্মীয় এলো, হাসাহাসি হলো, নতুন বউ দেখে প্রশংসা হলো। তৃতীয় দিনের সকালে প্রথমবার শাহানা বেগমের আসল মুখ দেখা গেল। তিনি বসার ঘরে বসে একে একে হিসাব নিতে শুরু করলেন। তোর ভাইরা ফ্রিজ দিল না? মা, মানে ওসব মা ডাকা এত তাড়াতাড়ি লাগবে না। আগে শিখ কি কি দেওয়া উচিত ছিল। টিভি কই? ঘর সাজানোর জিনিসপত্র কই? খাট, পালং, ড্রেসিং টেবিল, সোফা কিছুই দিল না। আমার ছেলেকে এই মানের কাপড় দিয়েছে? তোর বাড়ির লোকে লজ্জা করে না? মায়েরা তোতলাতে তোতলাতে বলেছিল আমাদের সামর্থ্য অনুযায়ী। সামর্থ্য নেই তো বিয়ে কেন? ছেলে বিয়ে দিলে মান রাখতে হয়। সেদিনই মায়েরা প্রথম বুঝলো আমরা কিছু নেব না। কথাটা ছিল একটা ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়ে সে ঢুকে গেছে এমন এক ঘরে যেখানে মানুষকে মাপা হয় টাকার অঙ্কে, উপহারের দামে, আর মেয়ের বাবার সামর্থ্যে। রাতে সে ভেবেছিল অন্তত স্বামীর কাছে গেলে একটু শান্তি পাবে, কিন্তু সেই রাতেও শান্তি তার জন্য লেখা ছিল না। সাজিদ, আমি এখানে শোবো, তোর সঙ্গে কথা আছে। মায়েরা ভেবেছিল আজ হয়তো একদিনের ব্যাপার, কিন্তু পরের দিনও একই ঘটনা, তার পরের দিনও। এভাবে একটার পর একটা রাত কেটে যেতে লাগলো। নিজের স্বামীর ঘরে থাকলেও মায়েরা যেন অতিথি। কোনো ব্যক্তিগত কথা নেই, কোনো আদর নেই, কোনো অধিকার নেই। একদিন খুব আস্তে সে সাজিদকে বলেছিল, তুমি কিছু বলো না কেন? সাজিদ দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, আমার মাকে তুমি চেনো না, ওর বিরুদ্ধে কথা বলা সহজ না। মায়েরা কষ্ট চেপে বলেছিল, কিন্তু আমি তো তোমার স্ত্রী। সাজিদ তখনও তাকায়নি তার দিকে, শুধু বলেছিল সময় হলে সব ঠিক হয়ে যাবে। সেই সময় কোনোদিন আসেনি। বরং সেদিন থেকেই মায়েরার জন্য শুরু হয়েছিল এক দীর্ঘ, নিঃশব্দ, শ্বাসরুদ্ধ অন্ধকার। মায়েরা খুব দ্রুত শিখে গেল এই বাড়িতে তার নিজের বলে কিছু নেই, না ঘুম, না সময়, না ভাত, না স্বামী, না সম্মান। ভোরে ঘুম থেকে উঠেই রান্নাঘর, তারপর ঝাড়ু, তারপর বাসন, তারপর কাপড়, তারপর চা, নাস্তা, দুপুরের রান্না, আবার বিকেলের নাস্তা, তারপর রাতের খাবার। কাজ যেন শেষ হতো না, কিন্তু আশ্চর্যের বিষয়, যত কাজই করুক শাহানা বেগমের চোখে সে কোনোদিন ঠিক হতে পারত না। এই ডাল এত পাতলা কেন? ভাত নরম হলো কিভাবে? মেঝের উই কোনায় ধুলো দেখছিস না? নতুন বউ হয়ে এত আলসেমি? ননদ লাবণী যখন আসতো তখন বাড়ির ভেতর মায়রার উপর অত্যাচার আরও বেড়ে যেত। লাবণী বয়সে মায়রার চেয়ে অনেক বড়, কিন্তু আচরণে সে ছিল ঈর্ষান্বিত, দাবিবাজ আর অদ্ভুত রকম আধিপত্যপরায়ণ। ভাবি, পানি দাও। ভাবি, আমার মাথায় তেল দাও। ভাবি, আমার কাপড় ধুয়ে রাখো। আর শোনো, ভাইয়ার ঘরে বারবার যেও না, দেখতে ভালো লাগে না। মায়েরা অবাক হয়ে তাকিয়ে থাকতো। সে বুঝতে পারত না সে এই বাড়ির বউ নাকি সবার কাজের লোক। খাবারের সময়ও আলাদা অপমান ছিল। ভালো মাছ, ভালো মাংস, ভালো অংশ সব আগে সরিয়ে রাখা হতো শাহানা বেগম, লাবণী আর বাড়ির প্রিয় মানুষদের জন্য। মায়েরার থালায় পড়ত ঝোল, আলু, হাড় বা হাঁড়ির তলা। একদিন দুপুরে খুব ক্ষুধা পেয়েছিল তার। সকালে নাস্তা করতে পারেনি। বাড়িতে মুরগি রান্না হয়েছিল। সে আস্তে করে বলল, একটা ছোট পিস দিলে। এত শখ হলে বাপের বাড়ি থেকে এনে খা।
সেদিন মায়েরা প্রথমবার খেতে খেতে কাঁদছিল, কিন্তু তার সামনে কেউ কষ্ট দেখেনি। কারণ এই বাড়িতে একজন বউয়ের ক্ষুধা, অপমান, চোখের পানি এসবের কোনো দাম ছিল না। এদিকে সাজিদ অফিসে যেত ফিরত, কিন্তু মায়রার দিকে মানুষের মতো তাকাতো না। তার ফোন সারাক্ষণ লুকিয়ে লুকিয়ে বেজে উঠত। তৃষা, আমি তোমাকে এখনো ভুলিনি। সবকিছু আমার হাতে নেই, তুমি বুঝতে চেষ্টা করো। তুমি কি এখনো ওই মেয়ের সঙ্গে কথা বলো? তোমার এসব জানার দরকার নেই। আমি তোমার স্ত্রী। এই বিয়ে আমি নিজের ইচ্ছায় করিনি। এই এক কথায় মায়রার বুকটা যেন কেউ মুঠো করে চেপে ধরলো। তাহলে সে কি? একটা ভুল, একটা বাধ্যতা, একটা জোর করে চাপিয়ে দেওয়া দায়িত্ব? পরের দিন থেকেই শাহানা বেগমের খোঁটা আরো ধারালো হলো। ছেলে তোকে চায় না, আমার ছেলের জীবন নষ্ট হয়ে গেছে। তুই এই ঘরে এসেই অশান্তি ডেকে এনেছিস। মায়েরা অনেকবার ভাবতো মায়ের কাছে ফিরে যাবে, কিন্তু যেত কোথায়? মায়ের ঘরে অভাব, বড় ভাইদের সংসারে জায়গা নেই, ছোট ভাই নিজের জীবন নিয়েই যুদ্ধ করছে। সে জানতো সে যদি ফিরে যায় সমাজ বলবে মেয়ে মানিয়ে নিতে পারেনি, কেউ বলবে না ওকে মানুষ বলে রাখা হয়নি। একদিন সন্ধ্যায় ছোট ভাই সাব্বির লুকিয়ে কিছু বিস্কুট, মুড়ি আর ফল নিয়ে এসেছিল আপার জন্য। তার নিজের টাকা কম, তবু বোনের মুখে কিছু তুলবে বলে এনেছে। শাহানা বেগম দরজায় এসে প্যাকেট দেখে বললেন, এগুলো কি? আপার জন্য একটু। মুন্দা, এগুলো আনতে এসেছো? ছোট লোকের মতো। ভালো কিছু আনতে পারো না, তাহলে আসার দরকার নেই। সাব্বিরের মুখ শুকিয়ে গেল, মায়রার শরীর কেঁপে উঠল। সে এগোতে গিয়েও থেমে গেল, কারণ সে জানতো এখন কথা বললে পরে আরো বড় শাস্তি হবে। সেদিন রাতেই সাজিদ ফিরতে একটু দেরি করল। হয়তো তার নিজের জীবন ছিল বাইরে, আর মায়রার জীবন বন্দী ছিল ভেতরে। ফেরার পথে সে হয়তো একটু খাবার আনেছিল মায়রার জন্য, লুকিয়ে হাতে দিল, খেয়ে নাও, কেউ যেন না দেখে। মায়েরা ক্ষুধায় কাঁদছিল। 2 লোকমা মুখে দিতেই শাহানা বেগম দেখে ফেললেন। ও মা, চুরি করে খাওয়া হচ্ছে। খা খা, তোর বাবার বাড়িতে তো জীবনে খাওয়ায়নি। সাজিদ, তুই একবারে অপদার্থ, বউয়ের গোলাম হয়ে গেছিস। সাজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে বউকে রক্ষা করল না। মায়ের হাত থেকে খাবারটুকুও বাঁচাতে পারলো না। মায়েরা সেদিন প্রথমবার বুঝলো এই বাড়িতে শুধু শাশুড়ির লোভ না, স্বামীর দুর্বলতাও তার শত্রু। বিয়ের 2 বছর পেরিয়ে গেল। এই 2 বছরে মায়রার জীবনে ভালো স্মৃতি বলতে প্রায় কিছুই জমেনি। ঘুমহীন রাত, অপমানের দিন, না পাওয়া অধিকার আর বুকের ভেতর জমে থাকা অসংখ্য কথা, এই ছিল তার সংসার। তবুও সে ঘর ছাড়েনি, কারণ সে জানতো সব দরজা সবার জন্য খোলা থাকে না। অনেক মেয়ের মতো তারও যাওয়ার জায়গা ছিল, কিন্তু থাকার অধিকার ছিল না কোথাও। একদিন রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেল মায়েরা। অনেক পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল সে মা হতে চলেছে। সংসারের অন্য কোনো ঘরে এই খবর হলে হয়তো মিষ্টি বিতরণ হতো, হাসি উঠত, আশীর্বাদ বর্ষিত হতো। কিন্তু এই বাড়িতে খবরটা শোনার পর শাহানা বেগমের মুখ শক্ত হয়ে গেল। তিনি শুধু বললেন, গর্ভবতী হয়েছিস বলে কাজ বন্ধ হবে না। মায়েরা নিজের পেটের দিকে তাকিয়ে অদ্ভুত এক শান্তি পেয়েছিল। এই প্রথম তার মনে হয়েছিল এই পৃথিবীতে হয়তো কেউ একজন নিঃস্বার্থভাবে শুধু তারই হবে। কিন্তু সে জানতো না তার মাতৃত্ব এই বাড়ির অত্যাচার থেকে রেহাই পাবে না। সকাল থেকে রাত আগের মতোই সব কাজ চলতে লাগলো। পানি তোলা, কাপড় কাচা, রান্না, অতিথি সামলানো, লাবণীর চাহিদা
শাহানার খোটা। সব কিছু আগের মতোই, শুধু মায়রার শরীরটা আর আগের মতো ছিল না। বমি, মাথা ঘোরা, কোমর ব্যথা, দুর্বলতা কিছুই কাউকে নরম করতে পারেনি। ডাক্তার একদিন পরিষ্কার বলেছিল, হ্যাঁ, রোগীকে বিশ্রাম দরকার, ভারী কাজ করা যাবে না। বাড়ি ফিরে শাহানা বেগম রিপোর্ট দেখে হেসে বলেন, ডাক্তাররা সব বাড়িয়ে বলে, কাজ করলে বাচ্চা শক্ত হয়। এরপর থেকে খাওয়ার দিকেও আরো অবহেলা। ভালো তরকারি সরিয়ে রাখা, মাছের মাথা অন্যের থালায়, মাংসের টুকরো অন্যের জন্য, মায়রার ভাগে আলু আর ঝোল। একদিন খুব কষ্ট করে বলেছিল, আমার একটু ভালো করে খেতে ইচ্ছে করছে। রাজরানী নাকি, এ বাড়িতে যা পাস তাই খা। সাজিদ সব দেখত, কিন্তু এমনভাবে দেখত যেন কিছুই দেখেনি। কখনো কখনো সে হয়তো মায়রার কষ্ট বুঝত, কিন্তু সেই বোঝা দিয়ে কোনোদিন সাহস বানাতে পারেনি। তার উপর আবার পুরনো প্রেমিকা তৃষার সঙ্গে যোগাযোগ চলতেই থাকলো। রাতে ফোনে কথা, লুকিয়ে দেখা করার চেষ্টা, অকারণ রাগ, অকারণ দূরত্ব। সব মিলিয়ে মায়েরা বুঝে গেল সে শুধু শাশুড়ির ঘরে না, স্বামীর মন থেকেও বঞ্চিত। এক রাতে মায়েরা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি যদি একদিন না থাকি তুমি কি একটু কাঁদবে? এমন কথা বলছো কেন? কারণ আমি প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি। তুমি দেখছো কিন্তু কিছু বলছো না। সাজিদ দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, তুমি একটু মানিয়ে নাও। মায়েরা হেসেছিল, সেই হাসি কান্নার থেকেও ভয়ঙ্কর ছিল। সময় যেতে যেতে শাহানা বেগমের লোভ আও বাড়তে লাগলো। ছেলের বেতনের পুরো টাকা তার হাতে। কোথায় কত খরচ হবে, কাকে কি দেওয়া হবে, সব তার সিদ্ধান্ত। মায়েরার জন্য সাবান, ওড়না, চুড়ি, ফল যাই আসুক, প্রশ্নের পর প্রশ্ন। কেন এনেছো? ওর এত দরকার কি? ওর বাড়ির লোক কিছু দেয় না? তুই সব টাকা বউয়ের পেছনে ঢালবি? উপায় না পেয়ে মায়েরা মাঝে মাঝে ভাইদের জানাতো, কিন্তু ভাইয়েরাও সীমাবদ্ধ। বড় দুই ভাই সংসারে ব্যস্ত, ছোট ভাই সাব্বির এখনো টিউশনি করে চলে। তারা কিছু পাঠালে সেটাও বাড়িতে ভাগ হয়ে যেত। মায়েরার জন্য যে জিনিস আসতো তাও তার হাতে পুরোটা উঠতো না। 7 মাস, 8 মাস, 9 মাস মায়েরার পেট বড় হচ্ছিল, শরীর ভাঙছিল, কিন্তু তার উপর চাপ কমছিল না। একদিন সে রান্নাঘরের এক কোণে দাঁড়িয়ে নিজের পেটের উপর হাত রেখে খুব আস্তে বলল, বাবু, তুই শুধু বেঁচে থাকিস, আমি সব সহ্য করব, তুই শুধু ভালো থাকিস। সেই প্রার্থনার মধ্যে একটা মায়ের সব কষ্ট, সব ভয়, সব ভালোবাসা গলেছিল। কিন্তু সেই ঘরে তখনও কেউ মানুষ হওয়ার কথা ভাবছিল না। সবাই শুধু ভাবছিল আর কিভাবে তাকে আরো একটু নিচু করা যায়। পার্ট 4 আর 6। প্রসবের সময় কাছে এলে মায়রার মা রহিমা খাতুন একদিন কাপা গলায় বললেন, মেয়েটাকে কয়েকদিনের জন্য আমার কাছে পাঠিয়ে দিন। সন্তান হওয়ার সময় মায়ের কাছে থাকলে একটু সাহস পায়। শাহানা বেগম সঙ্গে সঙ্গে কেটে বললেন, না, এখন গেলে আর ফিরতে চাইবে না। আর এখানে সংসারের কাজ করবে কে? এই একটা বাক্যেই বোঝা গেল মায়েরা এই বাড়িতে বউ না, কাজের জন্তু। তার শরীর, তার ব্যথা, তার ভয় কোনোটারই আলাদা মূল্য নেই। অবশেষে অপারেশন করতে হলো। ডাক্তার বললেন সিজার ছাড়া উপায় নেই। আর তখনই শুরু হলো নতুন অধ্যায়, টাকার হিসাব। ক্লিনিকের বিল, ওষুধ, টেস্ট, কেবিন সব খরচ মায়রার ভাইদের উপর চাপিয়ে দেওয়া হলো। ফোনের পর ফোন, চাপের পর চাপ। বোনকে বিয়ে দিয়েছো, দায়িত্বও নিতে হবে। আমরা কি সব একা টানবো? ছেলের ঘর করেছি, এখন খরচও আমাদের। মায়েরার ভাইরা কষ্ট করে, ধার করে, জোগাড় করে টাকা পাঠালো। কারো মুখে লজ্জা ছিল, কারো মুখে রাগ, কারো চোখে অসহায়তা, কিন্তু সবাই জানতো
টাকা না দিলে আপার অবস্থা আরো খারাপ হবে। অপারেশনের পর ছেলে হলো একটা একদম নরম ছোট্ট কুকড়ে থাকা প্রাণ। মায়েরা যখন ছেলেকে প্রথম কোলে নিল তখন তার বুকের ভেতর যেন এতদিনের জমে থাকা অন্ধকারে একটু আলো ঢুকলো। সে কাঁদছিল, হাসছিল আর ছেলের কপালে চুমু খাচ্ছিল। মনে হচ্ছিল এই শিশু হয়তো তাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ টিকলো না। সিজারের মাত্র 7 দিনের মাথায় শাহানা বেগম বললেন, এবার উঠো, আর কত শুয়ে থাকবে ও। রহিমা খাতুন হতবাক, ওর তো সেলাই, ঠিক মতো হাঁটতেও পারছে না। আমাদের ঘরে কেউ এত আরামে থাকে না। মায়েরাকে উঠতে হলো। দুর্বল শরীর, সেলাইয়ের টান, জ্বর অবস্থা, কোলে নবজাতক, সব নিয়েই সে হাঁটছে, কুকড়ে যাচ্ছে, তবু ভাত ধুচ্ছে, দুধ গরম করছে, চুলা ধরাচ্ছে। তার নিজের শরীর তখন সাহায্য চাইছিল, কিন্তু কেউ শুনছিল না। একদিন পানি তুলতে যেয়ে হঠাৎ তার তলপেটে তীব্র ব্যথা হলো। মুহূর্তের মধ্যে মুখ সাদা হয়ে গেল, তারপর রক্ত, অনেক রক্ত। আবার হাসপাতালে নিতে হলো। ডাক্তার এবার খুব রেগে গেলেন। এভাবে কেউ সিজারের রোগীকে কাজ করায়? সেলাইয়ের জায়গা খুলে গেছে। রোগীকে বিশ্রাম দেওয়া হয়নি কেন? কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার মতো মানুষ ওখানে ছিল না। আপনাদের মেয়ে কোনো কাজের না, আবার বিল, আবার খরচ। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মায়েরাকে মায়ের বাড়িতে পাঠানো হলো। রহিমা খাতুন মেয়ের সেলাই, জ্বর, দুর্বলতা সব সামলালেন। রাতের পর রাত জেগে থাকলেন। নবজাতককে কোলে নিলেন। মা, তুই আর সহ্য করিস না। মায়েরা চোখ বন্ধ করে বলেছিল, কোথায় যাব? এই 3টা শব্দের ভেতরে তার পুরো জীবন ছিল। কিছুটা সুস্থ হতে না হতেই শাহানা বেগম খবর পাঠালেন, এবার ওকে পাঠিয়ে দিন, অনেক আরাম হয়েছে। মায়েরাকে আবার ফিরতে হলো সেই ঘরে। ফিরে এসে সে দেখল বাড়িতে শাহানা বেগমের বোনেরা এসেছে, ভাইঝিরা এসেছে, লাবণী এসে স্থায়ী শিবির ফেলেছে। বাচ্চা এইভাবে ধরো না, ওকে বেশি কোলে নিও না। তুমি মা হতে জানো না, প্রথমে সবার কাজ করো, তারপর নিজের সন্তান। একদিন মায়েরা ছেলেকে বুকের দুধ খাওয়াতে যাবে, তখন লাবণী বলল, আগে আমার চা বানাও। মায়েরা হতভম্ব হয়ে তাকালো। তার কোলে শিশুটি কাঁদছে। সে বলল, জবাব দেওয়া শিখে গেছিস? বাচ্চা জন্ম দিয়ে ভাবছিস তুই অনেক কিছু? তারপর ঠেলা, ধাক্কা, অপমান। মায়েরা শিশুকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল সে যদি পড়ে যায় কেউ তাকে তুলবে না। এই ঘরে সে শুধু পড়ে যাবে, ব্যথা পাবে আর আবার উঠে দাঁড়াতে বাধ্য হবে। সেই রাতে ছেলেকে বুকে চেপে সে খুব আস্তে বলেছিল, তুই বড় হবি, কিন্তু তোর মতো কোনো ছেলে যেন কখনো কোনো মেয়ের দিকে চুপ করে না তাকায়। তুই মানুষ হবি। সেদিনই তার ভেতরে জন্ম নিয়েছিল এক নীরব প্রতিজ্ঞা, সে বাঁচবে, শুধু নিজের জন্য না। সময়ের এক অদ্ভুত স্বভাব আছে, সে সবকিছু বদলায়, কিন্তু বদলানোর আগে দীর্ঘ পরীক্ষা নেয়। মায়েরার জীবনেও বদল তাড়াতাড়ি আসেনি, বরং কয়েক বছর তাকে সেই একই ঘরের ভেতর দিয়ে যেতে হয়েছে। একই অপমান, একই কাজের চাপ, একই উপেক্ষা, একই অসম্মান নিয়ে। তার ছেলে আদিব একটু একটু করে বড় হতে লাগলো। কিন্তু তার শৈশবের শব্দ ছিল না লড়ি, না হাসি। তার শৈশবের শব্দ ছিল ঝগড়া। শিশুরা সব বোঝে না, কিন্তু সব অনুভব করে। আদিবও করত। এদিকে সাজিদের জীবনেও ধীরে ধীরে ফাটল বাড়ছিল। যে তৃষাকে নিয়ে সে নিজের বিবাহিত জীবনটাকে অবহেলা করেছিল, সেই তৃষাও একসময় নিজের জীবন নিয়ে অন্যদিকে চলে গেল। সাজিদ তখন বুঝতে শুরু করলো সে যাকে ধরে রাখতে চেয়েছিল সে তার ছিল না। আর যে নারী তার ঘর বাঁচিয়ে রেখেছে তাকে সে কখনো নিজের করে নেয়নি। কিন্তু এই উপলব্ধি
আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল। একদিন রাতে আদিব ঘুমিয়ে গেলে মায়েরা চুপচাপ কাপড় গুছাচ্ছিল। আমি হয়তো অনেক ভুল করেছি। হয়তো। সাজিদ চুপ। অনেকক্ষণ পর বলল, আমি তোমার পাশে দাঁড়াইনি। না, তুমি শুধু পাশে দাঁড়াওনি, তুমি দেখেছো আর চুপ থেকেছো। সাজিদের মুখ শুকিয়ে গেল। এই সত্য সে জানতো, কিন্তু কোনোদিন এত স্পষ্টভাবে শোনেনি। ওদিকে শাহানা বেগমের দাপট তখনও কমেনি। ছেলের টাকা, সংসারের নিয়ন্ত্রণ, নিজের আত্মীয়দের আনাগোনা সবই চলছে। কিন্তু ধীরে ধীরে মানুষ দূরে সরে যেতে লাগলো। যেসব বোন, ভাইঝি, আত্মীয়, আপনজন একসময় এই বাড়িতে বসে মায়রাকে অপমান করত, তারা আস্তে আস্তে নিজেদের স্বার্থ বুঝে সরে গেল। কেউ টাকা দরকারে এসেছে, কেউ আদর নিতে, কেউ সুবিধা নিতে, কিন্তু সত্যিকারের পাশে থাকার সময় এলে কেউ থাকলো না। তার কিছুদিন পর থেকেই শাহানা বেগমের শরীর ভাঙতে শুরু করলো। প্রথমে হাঁটুর ব্যথা, তারপর সুগার, তারপর প্রেশার, তারপর একদিন স্ট্রোক। যে নারী একসময় সোজা হয়ে হাঁটতেন, ঘর কাঁপিয়ে কথা বলতেন, চোখের চাহনিতে সবাইকে থামিয়ে দিতেন, যে নারী একসময় সোজা হয়ে হাঁটতেন, ঘর কাঁপিয়ে কথা বলতেন, চোখের চাহনিতে সবাইকে থামিয়ে দিতেন, তিনি এখন ধীরে ধীরে বিছনায় আটকে গেলেন। হাত কাঁপে, পা অবশ, উঠতে পারেন না, খেতে পারেন না, রাতের পর রাত ঘুম হয় না। লাবণী কিছুদিন এসে রইল, তারপর বলল, আমারও তো সংসার আছে। বোনেরা ফোনে খোঁজ নিল, তারপর কমিয়ে দিল। যারা আগে প্রতিদিন ছিল, তারা এখন সময় পেল না। আর যে মেয়েটাকে তিনি একদিন ভাত দেননি, তার ঘুম কেড়ে নিয়েছিলেন, তার সন্তান কোলে নিতে দেননি, সেই মায়েরাই এবার তার পাশে বসে রইল। ভাত মেখে দিল, ওষুধের সময় মনে করালো, শরীর মুছিয়ে দিল। রাতে কাশি উঠলে পানি এগিয়ে দিল, ডাক্তার দেখালো, বিছানা পরিষ্কার করলো, শাড়ি বদলালো। সবই করল, কিন্তু প্রতিশোধের আনন্দ নিয়ে না, বরং এক অদ্ভুত স্থিরতা নিয়ে। যেন সে সব দেখেছে, সব সহ্য করেছে, আর এখন সব বুঝেও মানুষের জায়গা থেকে সরে যায়নি। তুমি এসব করছো কিভাবে? আমি যা পাইনি তাই কাকে দেব না, এই সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। সাজিদের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল, বড় হওয়া বয়সে না, চরিত্রে। আর সেই জায়গায় মায়েরা অনেক দূর এগিয়ে গেছে। একদিন ছোট্ট আদিব দাদির বিছানার পাশে দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করলো, আম্মু, দাদি কি তোমাকে আগে অনেক কষ্ট দিত? মুহূর্তে ঘর নিস্তব্ধ। সাজিদও দাঁড়িয়েছিল পাশে। মায়েরা কয়েক সেকেন্ড চুপ থেকে শুধু বলল, মানুষের জীবনে কিছু কষ্ট থাকে যেগুলো মনে রাখা হয়, যেন কারো সঙ্গে আর না করা হয়। সেদিন আদিব তার মায়ের মুখের দিকে তাকিয়েছিল। আর সাজিদ বুঝেছিল, তার স্ত্রী শুধু বেঁচে নেই, সে আগুনের মধ্যে হাঁটে এসে নিজেকে অন্যরকম মানুষ বানিয়ে ফেলেছে। শাহানা বেগমের শরীর যত ভাঙছিল, তার ভেতরের শক্ত মুখোশও তত খুলে যাচ্ছিল। যে মানুষটা সারা জীবন অন্যকে ছোট করে নিজেকে বড় ভেবেছে, শেষ বয়সে এসে সে বুঝতে শুরু করলো, ঘর টিকে থাকে ক্ষমতায় না, মানুষে, দাপটে না, দয়ায়, ভয়ে না, ভালোবাসায়। এক বিকেলে বাইরে বৃষ্টি পড়ছিল, আকাশ মেঘে ঢাকা, ঘরের ভেতর হালকা অন্ধকার। মায়েরা ধীরে ধীরে ভাত মেখে শাহানা বেগমকে খাওয়াচ্ছিল। শাহানার হাত কাঁপছিল, চোখ দুটো ভেজা। মায়েরা, জি, তুই এখনো আমার যত্ন করিস? এই প্রশ্নের মধ্যে ছিল লজ্জা, অনুশোচনা, অবিশ্বাস, সব। যত্ন না করলে আমার মন শান্তি পাইত না। আমি তোকে খুব কষ্ট দিয়েছি, খুব। মায়েরা চুপ। ঘরের বাতাসও যেন থেমে গেল। তোকে না খাইয়ে রেখেছি,
তোকে অপমান করেছি, তোর ভাইদের কাছে হাত পেতেছি, তোকে ছেলের কাছ থেকে দূরে রেখেছি, তোর বাচ্চার সময়ও তোকে ছাড়েনি। আমি ভাবতাম বউ মানে শাসন করার মানুষ, ছেলে মানে নিজের সম্পত্তি। আমি ভুল ছিলাম। দরজার পাশে দাঁড়িয়ে সাজিদ সব শুনছিল। তার বুকের ভেতরটা হু হু করে উঠছিল। হয়তো এই প্রথমবার সে নিজের মায়ের কাছ থেকে সত্যটা শুনলো, সেটা যে মায়েরা এতদিন ধরে একা বইছিল। শাহানা আবার বললেন, তুই যদি পারিস আমাকে মাফ করে দিস। মায়রার চোখের সামনে একসঙ্গে ভেসে উঠল অনেক দৃশ্য। বিয়ের পরের প্রথম অপমান, ফ্রিজ, টিভি, সোফার খোটা, রাতের ঘরে ঢুকে শাশুড়ির শুয়ে থাকা, ক্ষুধার্ত দুপুর, ছোট ভাইয়ের আনানাস্তা ছুঁড়ে ফেলে দেওয়া, গর্ভের সন্তানের সময় অবহেলা, সিজারের সেলাই ফেটে যাওয়া, নবজাত। এত সহজে কি এসব মুছে যায়? তারপর খুব ধীরে বলল, সব ক্ষত ভুলে যাওয়া যায় না, কিছু ব্যথা সারলেও দাগ রয়ে যায়, কিন্তু আমি আপনার অমঙ্গল চাই না। শাহানা কাঁদতে লাগলেন। যে মা ডাক তিনি একসময় বন্ধ করে দিয়েছিলেন, শেষ বয়সে সেই ডাকের জন্যই তার মন হাহাকার করছিল। মায়েরা সেদিন তাকে মা বলে ডাকেনি, আবার শত্রুও বানিয়ে রাখেনি। এটাই ছিল তার সবচেয়ে বড় মানবিকতা, এটাই ছিল তার নীরব জেতা। এরপর শাহানার অবস্থা আরও খারাপ হতে লাগলো। আত্মীয় স্বজন আর এলো না বললেই চলে। যারা একসময় এই বাড়িতে বসে বিচার করেছে, অপমান করেছে, হাসাহাসি করেছে, তারা কেউ সময় পেল না। পাশে রইল শুধু মায়রা, আদিব আর অনুতপ্ত সাজিদ। এক রাতে শাহানা মায়রার হাত চেপে ধরে বললেন, তুই আমার চেয়ে বড় মানুষ। মায়েরা বলল, আমি শুধু চাই আমার ছেলে বড় হয়ে কোনো মেয়ের চোখের পানি যেন উপেক্ষা না করে। সাজিদ সেদিন মাথা নিচু করে কাঁদছিল, কারণ সে জানত এই কথার ভেতরে তার জন্য বিচার আছে। সে শুধু খারাপ স্বামীই ছিল না, সে ছিল চুপ করে থাকা একজন সাক্ষী। আর অনেক সময় চুপ থাকা মানুষও অন্যায়ের অংশ হয়ে যায়। অবশেষে একদিন শাহানা বেগম পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেষের দিনগুলোতে তার চোখে সবচেয়ে বেশি যে মুখটা ভাসত, সেটা ছিল সেই বউয়ের মুখ, যাকে তিনি মানুষ ভাবেননি। জীবন তাকে শেষ সময়ে সেই মানুষটার কাছেই ফিরিয়ে এনেছে। দাফনের পর বাড়ি ফিরে সাজিদ অনেকক্ষণ নীরব বসেছিল। তারপর মায়রার সামনে এসে বলল, আমি তোমার কাছে অপরাধী, তুমি চাইলে কোনোদিনও আমাকে ক্ষমা না করতে পারো। মায়েরা জানালার বাইরে তাকিয়েছিল। ভোরের আলো আসছিল আস্তে আস্তে। অনেক লম্বা অন্ধকারের পর যেমন সকাল হয় তেমন। সে বলল, ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যায় না, কিন্তু সত্যি স্বীকার করা সেটা শুরু। আদিব এসে মায়ের হাত ধরল। সেই ছোট্ট হাতের উষ্ণতা মায়েরাকে মনে করিয়ে দিল সে হারেনি, সে ভাঙেনি, সে শেষ পর্যন্ত মানুষ হয়েই থেকেছে। আর সবচেয়ে বড় কথা, সে তার সন্তানের জন্য অন্যরকম একটা উত্তরাধিকার রেখে গেছে, অত্যাচারের না, মানবিকতার। সংসারে অনেক অন্যায় আদালতে ওঠে না, অনেক নির্যাতনের ছবি থাকে না, সাক্ষী থাকে না, প্রমাণ থাকে না। শুধু থাকে একটা মেয়ের শুকিয়ে যাওয়া মুখ, গোপনে কাঁদা রাত, আর বুকের মধ্যে জমে থাকা দীর্ঘশ্বাস। কিন্তু একটা কথা সত্য, সময় সব দেখে, স্রষ্টা সব দেখেন। আর মানুষের করা অন্যায়ের হিসাব মানুষ না করলেও জীবন একদিন নিজের মতো করে ফিরিয়ে দেয়। যে বউকে একদিন না খাইয়ে রাখা হয়েছিল, যার মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছিল, যাকে স্বামীর কাছ থেকে দূরে রাখা হয়েছিল, যাকে সন্তান জন্মের পরও বিশ্রাম দেওয়া হয়নি। শেষ বয়সে সেই বউয়ের হাতেই ভাত খেল শাশুড়ি।
এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, একটা মেয়ের সহ্য শক্তিকে কখনো দুর্বলতা ভেবে ভুল করবেন না। কারণ যে নারী চুপ করে সহ্য করে সেই একদিন সবচেয়ে বড় মর্যাদার জায়গায় দাঁড়িয়ে যায়। আর যে মানুষ অন্যের চোখের পানিকে তুচ্ছ করে শেষ বয়সে সেই সবচেয়ে বেশি একা হয়ে যায়। অন্যায় করে জেতা যায়, কিন্তু শান্তি পাওয়া যায় না। মানুষকে কাঁদায়ে ঘর বড় করা যায়, কিন্তু সেই ঘরে বরকত নামে না। আর একজন সত্যকারের নারী, সে প্রতিশোধ নিয়ে বড় হয় না, সে মানুষ হয়ে বড় হয়। এটাই মায়রার গল্প। এটা শুধু এক নারীর গল্প না, এটা হাজারো নীরব সহ্য করা মেয়ের গল্প।